এক একদিন তার আগেকার অভ্যেস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারত। সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। মানুষের এই প্রবণতা বহু প্রাচীন। অমুক ব্যক্তিটির তমুক জিনিসটা যদি আমার কাছে থাকত, বা তমুক প্রতিভার অধিকারীটি যদি আমি হতাম, তাহলে আর আমাকে পেত কে? কিন্তু আপনি কি জানেন, আপনার উল্টো দিকের মানুষটা ঠিক একই কথা ভাবছেন। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আমরা উদযাপন করছি রবি মাস। সমস্ত মে মাস জুড়ে আপনাদের জন্য থাকবে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কিছু অসামান্য সৃষ্টি। আজ আপনাদের পড়ে শোনাব তাঁর লেখা ইচ্ছা পূরণ। গল্পটি নেওয়া হয়েছে লেখকের গল্পগুচ্ছ এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, ইচ্ছা পূরণ। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সবসময় নামের মতো মানুষ হয় না। সেই জন্য সুবলচন্দ্র কিছুটা দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র খুব একটা শান্ত ছিল না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করে বেড়াত, সেই জন্য বাপ তাকে মাঝে মধ্যে শাসন করতে ছুটতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাদ, আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত। কাজেই কিল চড়চাপ্পড় সবসময় ঠিকমতো জায়গায় গিয়ে পড়ত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়ত, সেদিন তার আর রক্ষে থাকত না। আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুল ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলচন্দ্রের মন চাইছিল না। তার যদিও অনেকগুলো কারণ ছিল। একেই তো আজকে স্কুলে ভূগোল পরীক্ষা, তার ওপর আজ পাড়ার বসেদের বাড়িতে সন্ধ্যের সময় বাজি পোড়ানো হবে। সকাল থেকেই সেখানে ধুমধাম চলছে। সুশীলের বড় ইচ্ছে সেখানে আজ সারাটা দিন সে কাটিয়ে দেবে। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত স্কুলে যাওয়ার সময় সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার বাপ সুবল এসে তাকে জিজ্ঞাসা করলেন, কি রে হতভাগা, বিছানায় পড়ে আছিস যে বড়? হ্যাঁ, আজ স্কুল যাবি না? সুশীল বলল, আমার খুব পেট কামড়াচ্ছে, আজ আর স্কুলে যেতে পারবো না। সুবল তার সমস্ত অজুহাত বুঝতে পারলেন। মনে মনে বললেন, তারা বেটার ছেলে, আজ তোকে জব্দ করবই করব। এই মনে করে বললেন, পেট কামড়াচ্ছে? বাবা, তবে আজ আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখতে আমি হরিকে একলাই পাঠিয়ে দেবো ক্ষণ। তোর জন্য কটা লজেন্টুস কিনে রেখেছিলুম। না না, সেও আর খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। খবরদার উঠবি না কিন্তু। এই বলে তার ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র খুব তেঁতো পাঁচন তৈরি করতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়ে গেল। লজেন্টুস খেতে সে যেমন ভালোবাসত, পাঁচন খেতে বললে সে তেমনই সর্বনাশ বোধ করত। ওদিকে আবার বসেদের বাড়িতে যাবার জন্য তার মন গতকাল রাত থেকেই আনচান করছে। যা, তাও বুঝি বন্ধ হয়ে গেল। সুবলবাবু যখন খুব বড় একটা বাটিতে পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন,
তখন সুশীল বিছানা থেকে ধরপড় করে উঠে বসে বলে, টিয়া, আমার পেট কামড়ানো একেবারে কমে গেছে। আমি এখনই স্কুলে যাব। সব খাবারের দরকার নেই। বাবা বললেন, না না, সে আর গিয়ে কাজ নেই। তুই পাঁচন খেয়ে এখানে চুপটি করে শুয়ে থাকতো। এই বলে তাকে জোর করে পাঁচন খাইয়ে তিনি ঘরের বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে সারাটা দিন ধরে শুধু ভাবল, তুই বাবা, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, কালই যদি আমার বাবার মতো বয়স হয়ে যায়, হ্যাঁ, আমি যা ইচ্ছে তাই করতে পারবো। আমাকে কেউ তখন বন্ধ করে রাখতে পারবে না। সুবনবাবুও বাইরের ঘরে একলা বসে বসে ভাবতে লাগলেন, আমার বাপ মাটা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই আমার ভালো রকমভাবে পড়াশোনা কিছুই হলো না। আহা হা হা হা, আবার যদি সেই ছেলেবেলাটা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে শুধু পড়াশোনা নিয়েই থাকবো। ইচ্ছে ঠাকুরন সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। বাপের এবং ছেলের মনের কথা শুনতে পেয়ে তিনি ভাবলেন, কিছুদিন এদের মনের ইচ্ছা পূর্ণ করে দেখা যাক। এই ভেবে তিনি বাপকে গিয়ে বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে। কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। পরে ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। শুনে দুজনেই ভারী খুশি হয়ে উঠল। বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমোতে পারতেন না। ভোরের দিকটা খানিকটা ঘুমোতেন, কিন্তু আজ তার কি হলো? হঠাৎ খুব ভোরে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে উঠে নেমে পড়লেন। দেখলেন হঠাৎ করে তিনি খুব ছোট হয়ে গেছেন। পড়ে যাওয়া সব দাঁতগুলো একে একে গজিয়ে উঠেছে। মুখের গোঁপদারি নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেছে যেন। তার কোনো চিহ্ন মাত্র আর নেই। রাতে যে ধুতি এবং জামা পরে তিনি শুয়েছিলেন, সকালবেলা তা এত ঢিলে হয়ে গেছে যে তার হাতা দুটো প্রায় মাটি পর্যন্ত ঝুলছে। জামার গলা বুক পর্যন্ত নেবেছে। ধুতির কোঁচাটা এতই লুটোচ্ছে যে পা ফেলে চলাই দায়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠে চারিদিকে দৌরাত্ম্য করে বেড়ায়, কিন্তু আজ তার আর ঘুম ভাঙতেই চাইছে না। যখন তার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে জেগে উঠল, তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে এমন করে এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে একেবারে কুটোকুটি হয়ে যাওয়ার জোগাড়। সমস্ত শরীরটা হঠাৎ করে কেমন যেন বেড়ে উঠেছে। কাঁচা পাকা দাড়ি গোঁফে অর্ধেকটা মুখ প্রায় দেখাই যায় না। তার মাথায় এক রাশ চুল ছিল। হাত দিয়ে দেখে, এ কি, সামনে চুলের লেশ মাত্র নেই। পরিষ্কার টাক একেবারে চকচক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছেড়ে আর উঠতে চায় না। অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে সে হাই তুলল, অনেকবার এপাশ ওপাশও করল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত বোধ করে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি, সুশীলচন্দ্র মনে করত যদি সে তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছে গাছে চড়ে, জলে ঝাঁপ দিয়ে, কাঁচা আম খেয়ে, পাখির বাচ্চা বেড়ে, দেশ শুদ্ধ ঘুরে বেরিয়ে যখন ইচ্ছা ঘরে এসে যা ইচ্ছে তাই করবে, কেউ বারণ করবার থাকবে না। কিন্তু আশ্চর্যের বিষয় এই, সেই দিন সকালে উঠে তার গাছে চড়তে এক বিন্দুও ইচ্ছা হলো না। পানা পুকুরটার দিকে তাকিয়ে তার মনে হলো এতে ঝাঁপ দিলে তার কাঁপুনি দিয়ে জ্বর আসবে নিশ্চয়ই। তাই চুপ করে দাবায় একটা মাদুর পেতে বসে বসে সে ভাবতে লাগল।
একবার মনে হলো খেলাধুলোগুলো একেবারে ছেড়ে দেওয়া তার ভালো হয়নি, একবার চেষ্টা করেই দেখা যাক না। এই ভেবে গাছের একটা আমড়া গাছে সে উঠবার জন্য অনেক রকমের চেষ্টা করতে লাগলো। কাল যে ছেলেটা গাছে কাঠবেড়ালির মতো তরতর করে চড়তে পারত, আজ তার বুড়ো শরীরটা নিয়ে সেই গাছে কিছুতেই আর উঠতে পারল না। নিচেকার একটা কচি ডাল ধরা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীলচন্দ্র ধপ করে মাটিতে পড়ে গেল। গাছে রাস্তা দিয়ে লোক চলাচল করছিল, তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে এবং পড়তে দেখে হেসে একেবারে অস্থির হয়ে উঠল। সুশীলচন্দ্র লজ্জায় মাথা নিচু করে আবার সেই দাওয়াতে পাতা মাদুরে এসে বসল। চাকরকে সে বলল, ওরে, এই বাজার থেকে 1 টাকার লজেন্স জুস কিনে নিয়ে আয় তো। লজেন্স জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারের দোকানে সে রোজ নানা রঙের লজেন্স জুস সাজানো দেখত। 2-4 পয়সা যাই পেত তাই দিয়ে লজেন্স জুস কিনে খেত। আজ তার চাকর 1 টাকায় 1 রাশ লজেন্স জুস কিনে তাকে দিল। তারই একটাকে সে তার ফোকলা মুখের মধ্যে পুড়ে চুষতে লাগল। কিন্তু বুড়োর সাতকোরকে ছেলে মানুষের লজেন্স জুস কিছুতেই আর ভালো লাগলো না। একবার ভাবল, এতগুলো আমার ছেলে মানুষ বাবাটাকেই বরং দিয়ে দিই। তারপর আবার মনে করল, না বাবা, তাতে বরং কাজ নেই। এত লজেন্স জুস খেলে তার আবার কোথায় অসুখ করবে, থাকবে বরং আমিই খাই। কাল পর্যন্ত যে সকল ছেলেরা সুশীলচন্দ্রের সাথে কবাডি খেলেছে, আজ তারা সুশীলের সন্ধানে এসে এক বুড়ো সুশীলকে দেখে দৌড়ে পালিয়ে গেল। সুশীল ভেবেছিল বাপের মতো স্বাধীন হলে তার সমস্ত বন্ধুদের সঙ্গে সারা দিন ধরে সে কেবল কবাডি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে তার মনটা বড় বিরক্ত হয়ে উঠল। ভাবল, দৌড়, চুপ করে শান্ত হয়ে বসে আছি, এখনই বুঝি সব আপদগুলো এসে আবার গোলমাল বাঁধিয়ে দেবে। তোরা আগেই বলেছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়াইতে মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে কত সময় না নষ্ট করেছি। আহা হা হা গো, ছেলেটার বয়স যদি একবার ফিরে পাই তবে সমস্ত দিন শান্তশিষ্ট হয়ে ঘরের দরজা বন্ধ করে শুধু বই নিয়ে পড়া মুখস্থ করব। এমনকি সন্ধ্যের পরে ঠাকুমার কাছে গল্প শোনা পর্যন্ত বন্ধ করে দেব। হ্যাঁ, প্রদীপ জ্বালিয়ে রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈরি করব। কিন্তু ছেলের বয়স ফিরে পেয়ে সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হতে চাইলেন না। সুশীল বিরক্ত হয়ে এসে বলতো, বাবা, তুমি স্কুলে যাবে না? সুবল মাথা চুলকে মুখ নিচু করে আস্তে আস্তে বলতেন, আজ আমার পেটটা কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করে বলতো, হ্যাঁ, পারবে না বই কি, স্কুলে যাওয়ার সময় এমন অনেক আমার পেট কামড়েছে, ওসব গল্প আমি জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায় স্কুল পালাতো এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কম্য নয়। সুশীল জোর করে তার ছোট্ট বাপটিকে স্কুলে পাঠাতে আরম্ভ করল। স্কুলের ছুটির পর সুবল বাড়ি ফিরে এসে খুব একচোট ছুটোছুটি করে খেলবার জন্য অস্থির হয়ে উঠলেন। কিন্তু ঠিক সেই সময়টাতেই বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে পড়তে লাগল। ছেলের ছুটোছুটি গোলমালে তার পড়াতে ব্যাঘাত ঘটল, তাই সে জোর করে সুবলকে ধরে এনে সামনে বসিয়ে একখানা সিলেট দিয়ে তাতে আঁখ কষতে দিলেন।
আঁকগুলো এমন বড় বড় বেছে দিতেন যে তার একটা বুলুনিতেই প্রায় 1 ঘন্টা সময় চলে যেত। সন্ধেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়োরা মিলে দাবা খেলতে আসতো। সেই সময়টায় সুবলকে ঠান্ডা রাখবার জন্য সুশীল একটা মাস্টার রেখে দিলেন। মাস্টার রাত 10টা পর্যন্ত তাকে পড়াতেন। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়া নিয়ম ছিল, কারণ তার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাবার খুব ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা মনে আছে, সেই জন্য সে তার বাপকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হয়ে আজকাল এমনই খিদে পাচ্ছে যে নুড়ি পাথরও হজম করে নেবার ক্ষমতা সে রাখে। সুশীল তাকে যতই অল্প খেতে দিত, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে বেড়াতেন। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার শরীরের হাড় বেরিয়ে পড়ল। সুশীল ভাবল, বাপের বোধহয় বেশ কঠিন ব্যারাম হয়েছে, তাই কোনো বাজবিচার না করে তাকে রোজ ওষুধ গেলাতে লাগল। বুড়ো সুশীলকেও বড় সমস্যায় পড়তে হলো। সে তার আগেকার অভ্যেসের মতো যা করে তাই তার সহ্য হয় না। আগে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। কিন্তু আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি হয়ে কাশি বাঁধিয়ে মাথা ব্যথা করে প্রায় সপ্তাহ দিনেক শয্যাগত হয়ে পড়ে রইল। চিরকাল যে পুকুরে স্নান করে এসেছে, আজও তা করতে গিয়ে হাতের গাঁট পায়ের গাঁট ফুলে বিষম বাত সৃষ্টি হলো। সেই বাতের চিকিৎসা করতে করতে প্রায় 6 মাস চলে গেল। তারপর থেকেই 2 দিন অন্তর সে গরম জলে স্নান করত এবং সুবলকেও কিছুতেই পুকুরে আর স্নান করতে দিত না। আগেকার অভ্যেস মতো ভুলে গিয়ে তক্তপোষ থেকে লাফ দিয়ে সে মাটিতে নামতে চায়, আর হাড়গুলো টনটন ঝনঝন করে ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুড়ে হঠাৎ দেখে পান চিবোনোর দাঁত নেই। পান চিবোনো তার পক্ষে অসাধ্য। ভুল করে চিরুনি বুরুষ দিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে মাথা জুড়ে শুধুই টাক। একদিন হঠাৎ সে ভুলে যেত যে সে তার বাপের বয়সী বুড়ো হয়েছে এবং ভুলে আগেকার অভ্যেস মতো দুষ্টুমি করে পাড়ার বুড়ি পিসিদের জলের কলসিতে ঠন করে ঢিল ছুঁড়ে মারত। বুড়ো মানুষের এই ছেলে মানুষই দুষ্টুমি দেখে পাড়ার লোকেরা তাকে মার মার করে তেড়ে যেত। সেও লজ্জায় মুখ লোকাবার জায়গা খুঁজে পেত না। সুবলচন্দ্র একদিন দৈবাত ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়ে গেছে। নিজেকে আগের মতো বুড়ো মনে করে যেখানে বুড়ো মানুষরা তাস পাশা খেলছে সেখানে গিয়ে সে বসত এবং বুড়োদের মতো কথা বলতো। শুনে সকলে তাকে বলতো, দাদা খেলা করে গে, বেশি জ্যাঠামো করতে হবে না। আজকালকার ছেলেগুলো না এত পাকা বলে কান ধরে বিদায় করে দিত। হঠাৎ ভুল করে মাস্টারমশাইকে গিয়ে বলতো, এই তোমার তামাকটা একটু দাও তো ভাই, একটু খেয়ে দেখি। শুনে মাস্টারমশাই তাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে দিতেন। নাপিতকে গিয়ে বলতো, ওরে পাতার ছেলে, কদিন আমার দাড়ি কামাতে আসিসনি কেন? নাপিত ভাবত ছেলেটা এই বয়সে খুব ঠাট্টা করতে শিখেছে, তাই সে উত্তর দিত, আর 10 বছর পরে আসবো কথা, এখন। আবার একদিন তার আগেকার অভ্যেস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারত। সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো। অমনি চারদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল, কেউ চর, কেউ গালি দিতে আরম্ভ করত। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করতে লাগলো, আহা ঠাকুর, আমি যদি আমার ছেলে সুশীলের মতো বুড়ো আর স্বাধীন হই, তাহলে এ যাত্রায় বেঁচে যাই।
সুশীলও প্রতিদিন হাত জোর করে বলে, এ দেবতা, বাপের মতো আমাকে ছোট করে দাও। এই জীবন আর ভালো লাগছে না, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে, ওকে আর আমি সামলাতে পারছি না। সবসময় ভেবেই অস্থির হয়ে গেলাম। তখনই ইচ্ছে ঠাকুরন এসে বললেন, কেমন, সব মিটেছে? তারা দুজনেই গড় করে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুর, দোহাই ঠাকুরন, একেবারে মিটে গেছে। আমাদের শখ মিটে গেছে। আমরা যে যা আমরা ছিলাম, আগে যা ছিলাম আমাদের এখন তাই তাই করে দাও। আমাদের করে দাও। ইচ্ছে ঠাকুরন বললেন, বেশ, কাল সকালে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো হয়ে এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠলেন। দুজনেরই মনে হলো তারা যেন স্বপ্ন দেখছিল। সুবল গলা ভার করে বললেন, সুশীল, বলছি ব্যাকরণ মুখস্থ করবে না? হ্যাঁ? সুশীল মাথা চুলকোতে চুলকোতে বলল, এই ব্যাকরণ, আসলে জানো কি বাবা, আমার বইটা না হারিয়ে গেছে। শুনছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ইচ্ছা পূরণ। আজ আমাদের রবি মাসের শেষ দিন, তবে ঠাকুরকে কি ভুলে থাকা যায়? প্রাণের ঠাকুর থাকবেন প্রাণে। কেমন লাগলো আমাদের এই উদ্যোগ তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব। আমার গল্প বলা কাজে।